ফার্স্টে আমরা যেটা আলোচনা করবো কি কোষ প্রাচীর, তাই তো? তাহলে কোষ প্রাচীরকে ইংরেজিতে কি বলবো বলো? কোষ প্রাচীর, যাকে ইংরেজিতে বলবো আমরা সেল ওয়াল। কোষ প্রাচীরের দুটো গঠন আমরা আলোচনা করবো। কি কি দুটো গঠন? একটা হচ্ছে তার আলট্রা স্ট্রাকচার, আর একটা হচ্ছে তার নর্মাল যেমন স্ট্রাকচার আছে সেমন স্ট্রাকচার। তাহলে প্রথমে আমরা 1 নম্বরে দেখবো কি কোষ প্রাচীরের যে নর্মাল যে স্ট্রাকচার রয়েছে। কি রয়েছে দেখো মন দিয়ে। আমরা যদি দেখি একটা কোষ প্রাচীরের কটা অংশ রয়েছে, ক্লাস 10-এ পড়েছিলে না? উদ্ভিদ কোষের সাইটোকাইনেসিস কার মাধ্যমে হয়? কোষ। তাহলে কোষ পাদ এখানে কোথায় সেইটা আমাকে কিন্তু খুঁজে বের করতে হবে। কোষ পাতের উভয় পাশে কি তৈরি হয়ে পড়েছিল বলতো? কি তৈরি পড়েছিল? কোষ প্রাচীর, প্রাথমিক কোষ প্রাচীর তৈরি হয়। তাহলে এখানে দেখো, লক্ষ্য করে তোমরা দেখো, এটা একটা কোষ, উদ্ভিদ কোষ, পাশাপাশি এটা একটা উদ্ভিদ কোষ, পাশাপাশি এটা একটা উদ্ভিদ কোষ, পাশাপাশি এটা একটা উদ্ভিদ কোষ, এটা একটা উদ্ভিদ কোষ, এটা একটা উদ্ভিদ কোষ, এটা একটা উদ্ভিদ কোষ। তার মানে তোমাকে বুঝতে হবে যে এই যে কোষ প্রাচীরটা আমি ছবি এঁকেছি, তার মানে মাঝখানে আরো একটা করে লেয়ার আছে। যে লেয়ারটা কি করছে বলতো? দুটো কোষকে পৃথক করে রেখেছে, তাকে আমরা বলছি কোষ পাত বলেছিলাম। আর এখন এর নাম দেব কি? মিডিল ল্যামেলা। কি নাম দেব? তাহলে এটার নাম কি? এইটার নাম হচ্ছে মিডিল ল্যামেলা। ভালো করে দেখো, মিডিল ল্যামেলা। আর মিডিল ল্যামেলার উভয় পাশে কি রয়েছে? এইটা আর এইটা কি? মিডিল ল্যামেলার উভয় পাশে রয়েছে কোষ প্রাচীর। কি রয়েছে? কোষ প্রাচীর। তার মানে তুমি এই অংশটাকে যদি একটু বড় করে দেখাও, তাহলে কি লক্ষ্য করতে পারবে বলো? লক্ষ্য করবে কি মাঝখানে রয়েছে মিডিল ল্যামেলা, যেটা কোষ পাতটাই মিডিল ল্যামেলা হয়ে গেছে। আর তার উভয় পাশে কি দেখবে না? প্রাথমিক কোষ প্রাচীর। কি দেখলে? তাহলে কোষ প্রাচীর দুটো ভাগে বিভক্ত। কি কি? প্রাথমিক কোষ প্রাচীর, আর একটাকে বলবো কি? গৌণ কোষ প্রাচীর। তাহলে এইবারে তৈরি হচ্ছে গৌণ কোষ প্রাচীর। কি তৈরি হচ্ছে? গৌণ কোষ প্রাচীর। ভালো করে লক্ষ্য করো। তাহলে আমি এখন যেটা আঁকছি সেটা হচ্ছে গৌণ কোষ প্রাচীর। তার মানে তুমি দেখো, এটার নাম হচ্ছে মিডিল ল্যামেলা। কি বলছি? মিডিল ল্যামেলা। তার এটাকে বলছি কি? প্রাথমিক বা মুখ্য কোষ প্রাচীর। আর এটাকে বলছি আমরা গৌণ কোষ প্রাচীর। না বোঝা গেল না? প্রাথমিক কোষ প্রাচীর, গৌণ কোষ প্রাচীর। বলো, এইখানেই তো ভুল করলে। দেখো, লক্ষ্য করো, দুটো কোষের মাঝখানে কে রয়েছে? মিডিল ল্যামেলা। তার ভেতর দিকে কে তৈরি হচ্ছে? আর তার ভেতরে কি তৈরি হচ্ছে? বুঝতে পারছো কি বললাম? তাহলে বাইরে কে রয়েছে? মিডিল ল্যামেলা। তারপরে রয়েছে প্রাথমিক কোষ প্রাচীর, তার ভেতরে রয়েছে গৌণ কোষ প্রাচীর। বুঝতে পারছো এবারে কি বললাম? এইবারে তুমি যদি লক্ষ্য করো, তাহলে কোষ প্রাচীরকে আমরা তাহলে কটি অংশে বিভক্ত করলাম বলো তো? কোথায় বলো? কোষ প্রাচীরকে 3টি অংশে বিভক্ত করলাম। কি কি? মিডিল ল্যামেলা। এরা কোথা থেকে তৈরি হয়েছে? গুড। তারপরে কি থাকবে? প্রাথমিক কোষ প্রাচীর, তাই তো? বা প্রাইমারি সেল ওয়াল, কোষ প্রাচীর। আর তারপরে কে থাকবে? গৌণ কোষ প্রাচীর বা সেকেন্ডারি সেল ওয়াল। ক্লিয়ার হয়ে গেল? এবারে মিডিল ল্যামেলা বা প্রাথমিক কোষ প্রাচীর তৈরি হবে কি দিয়ে বলো? ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম পেকটেট দিয়ে। তাহলে বুঝতে পারছো ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম পেকটেট দিয়ে কি তৈরি হচ্ছে? গুড। তারপরে চলে এসো প্রাথমিক কোষ প্রাচীর। প্রাথমিক কোষ প্রাচীর তৈরি হবে কি দিয়ে?
একেবারে সঠিক, সেলুলোজ আর হেমিসেলুলোজ। আর গৌণ কোষ প্রাচীর কি দিয়ে তৈরি হবে? হ্যাঁ, সেলুলোজ হেমিসেলুলোজ যেমন থাকবে, তার সঙ্গে কি থাকবে? লিগনিন, সুবেরিন, কাইটিন ইত্যাদি অনেক উপাদান থাকবে, রজন থাকবে, তেল থাকবে, এগুলো সব থাকবে। তাহলে কোষ প্রাচীরের মোটামুটি একটা আইডিয়া আমরা দেখলাম। এবারে বলে দেই, মিডিল ল্যামেলা তো সব জায়গাতেই থাকছে, মিডিল ল্যামেলা সব জায়গাতেই পাবে তুমি, কিন্তু ভালো করে লক্ষ্য করো প্রাথমিক কোষ প্রাচীর কোথায় পাবে? এটাও সব জায়গায় পাবে। গৌণ কোষ প্রাচীর তুমি সব জায়গায় পাবে না। তাহলে গৌণ কোষের কোথায় তৈরি হবে? স্থায়ী কলাতে তুমি পাবে গৌণ কোষ প্রাচীর। কি বললাম? তোমরা পড়েছে, ক্লাস 9-এ পড়েছিলে না, যে আমরা উদ্ভিদ কলাকে দুভাগে ভাগ করি, ভাজক কলা, স্থায়ী কলা। ভাজক কলা মানে যে কলা বিভাজনে সক্ষম, স্থায়ী কলা মানে যে কলা বিভাজনে সক্ষম নয়। পড়েছিলাম তো। এইবারে চলে এসো, তুমি যদি ভাজক কলা দেখো তাহলে সেখানে তুমি কিন্তু কোনো গৌণ কোষ প্রাচীরকে পাবে না। তাহলে সেখানে কে রয়েছে? প্রাথমিক কোষ প্রাচীর। তারপরে গৌণ কোষ প্রাচীর তৈরি হবে। এখন প্রশ্ন হচ্ছে কি করে এই কোষ প্রাচীর তৈরি হয়? তুমি তো পড়েছিলে মিডিল ল্যামেলা বা কোষপাত পড়েছিলে, ভালো করে লক্ষ্য করো, একটু ছবিটা ভালো করে দেখার চেষ্টা করো। ধরো এটা তোমার হচ্ছে একটা মিডিল ল্যামেলা, তাহলে মিডিল ল্যামেলার উপরে প্রথমে দুপাশে কে তৈরি হবে বলো? প্রাথমিক কোষ প্রাচীর। ঠিক, যখন প্রাথমিক কোষ প্রাচীরের উপাদানগুলো জমা হচ্ছে যখন, তখন দেখা যাচ্ছে কি জমা হতে হতে কোথাও জমা হচ্ছে না। ভালো করে লক্ষ্য করো, কোথাও কি হচ্ছে না? জমা হচ্ছে না। তার মানে কোথাও কি হচ্ছে? একটা ছিদ্র থেকে যাচ্ছে। কি থেকে যাচ্ছে? ছিদ্র থেকে যাচ্ছে। এই যে ছিদ্রটা থেকে যাচ্ছে, এর নাম হচ্ছে কূপ বা পিট। কি বলছি? বুঝা গেল? এবার কূপ বা পিটের মধ্যে দিয়ে কি হচ্ছে না, এই দিকে যে সেলটা আছে আর এই দিকে যে সেলটা আছে, দুজনের মধ্যে একটা কি তৈরি হলো? সংযোগ স্থাপিত হয়েছে, যাকে বলা হচ্ছে প্লাজমোডেসমাটা। কি বলা হচ্ছে? বোঝা গেল কি বললাম? এই প্লাজমোডেসমাটার মধ্য দিয়ে কে যাবে? না, এন্ডোপ্লাজমীয় জালিকা। তাহলে এই কূপের মধ্য দিয়ে কে যাচ্ছে বলো? এন্ডোপ্লাজমীয় রেটিকিউলাম যাওয়ার ফলে তোমার প্লাজমোডেসমাটাটা তৈরি হয়েছে। তাহলে প্লাজমোডেসমাটা কার মধ্য দিয়ে গেল? কূপের মধ্য দিয়ে গেছে। গিয়ে কি করছে? দুজনের মধ্যে দুটো সংযোগ স্থাপন করে দিয়েছে। এখানকার খাদ্য উপাদান এখানে যাচ্ছে, এখানকার জল এখানে আসছে, বিভিন্ন রকমের যে উৎসেচক হরমোন সবই যাতায়াত করছে। ক্লিয়ার? এখন প্রশ্ন হচ্ছে, তাহলে আমি প্রাথমিক কোষ প্রাচীর রেখেছি, এরপরে গৌণ কোষ প্রাচীর তৈরি হচ্ছে। গৌণ কোষ প্রাচীর তৈরি হওয়ার সময় কিন্তু কি হয়ে গেল? এই অনেক কূপ কিন্তু কি হয়ে যাবে রে? বন্ধ হয়ে যাবে। তখন কিন্তু আস্তে আস্তে উদ্ভিদ কোষগুলোর মধ্যে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে এবং তখন সেই কোষগুলো কিসে রূপান্তরিত হয়ে যাচ্ছে? মৃত কোষে আস্তে আস্তে রূপান্তরিত হয়ে যাচ্ছে। বোঝা গেল তো? তাহলে তোমরা যে পড়েছিলে না যে ভাজক কলা স্থায়ী কলা হচ্ছে, ভাজক কলা বিভাজন ক্ষমতা হারিয়ে ফেলে স্থায়ী কলা হচ্ছে। স্থায়ী কলার প্রথম ধাপ হচ্ছে প্যারেনকাইমা। কি বললাম? প্যারেনকাইমা। প্যারেনকাইমার যখন কোষ প্রাচীর আরো মোটা হচ্ছে, মানে যখন গৌণ কোষ প্রাচীর আরো বড় হচ্ছে, তখন আস্তে আস্তে ওটা হয়ে গেল কোলেনকাইমা। আরো যখন কোষ প্রাচীর যখন মোটা হচ্ছে তখন হলো স্ক্লেরেনকাইমা। আর তুমি জানো কি প্যারেনকাইমা জীবিত, কোলেনকাইমা আস্তে আস্তে মৃত দিকে যাচ্ছে, আর স্ক্লেরেনকাইমা মৃত। তাহলে কেন মৃত হলো না? এই কোষ প্রাচীর মোটা হয়ে যাওয়ার ফলে। কোষ প্রাচীর যত মোটা হবে তার মধ্যে দিয়ে কি বন্ধ হয়ে যাবে? কূপগুলো বন্ধ হয়ে যাবে এবং প্লাজমোডেসমাটা বন্ধ হয়ে যাবে। কি রে, বোঝা গেল? তাহলে আমরা কোষ প্রাচীরের যে নরমাল যে স্ট্রাকচার, প্লাজমোডেসমাটার যে গঠন, সেগুলো মোটামুটি জানলাম। এইবারে আমরা একটা জিনিস জানবো, যেটা তোমাদের লিখিয়েছি আমি, সেটা হচ্ছে কোষ প্রাচীরের আলট্রা স্ট্রাকচার বা পরাণু গঠন। কোষ প্রাচীরের পরাণু গঠনটা ভালো করে দেখো।
আল্ট্রাস্ট্রাকচার, আল্ট্রাস্ট্রাকচার, আল্ট্রাস্ট্রাকচার বা পরাণুগঠনে কি তোমাদের লিখিয়েছিলাম বের করো। তোমাদের কিন্তু এই কোষ প্রাচীরের এই ছবিটা আঁকতে হবে, বইতে আছে পেয়ে যাবে। আল্ট্রাস্ট্রাকচারে আমি একটা ছক দেব, সেই ছকটা মনে রাখলে তুমি কিন্তু পেরে যাবে সবকিছু। প্রথম কথা হচ্ছে তুমি লক্ষ্য করো কোষ প্রাচীরের প্রধান উপাদান কি? সেলুলোজ। আচ্ছা সেলুলোজটা কি না একটা হচ্ছে শর্করার পলিমার। কি বললাম? শর্করার পলিমার। তাহলে এই পলিমারটা তৈরি হয়েছে কোন মনোমার দিয়ে? গ্লুকোজ নামক মনোমার দিয়ে। তাহলে গ্লুকোজ থেকে পলিমার হিসাবে কি তৈরি হয়েছে? সেলুলোজ তৈরি হয়েছে, তাই না? তাহলে এই সেলুলোজ তৈরি করতে গেলে 100 থেকে 170টি গ্লুকোজ অণু দরকার হয়। কি দরকার হয়? গ্লুকোজ অণু দরকার হয়। তাহলে এই গ্লুকোজ অণুগুলো যদি যুক্ত হবে কার মাধ্যমে? দেখো এই গ্লুকোজ অণুগুলো কোন বন্ধনীর মাধ্যমে একে অপরের সঙ্গে যুক্ত হচ্ছে? যুক্ত হচ্ছে বিটা 1,4 গ্লাইকোসাইডিক বন্ধনীর মাধ্যমে। কি বন্ধনী বললাম? বিটা 1,4 গ্লাইকোসাইডিক বন্ধনীর মাধ্যমে যুক্ত হয়ে কি তৈরি করবে? কি তৈরি করবে? সেলুলোজ। কি তৈরি করছে? যাকে আমরা বলছি এই যে তন্তুটা, এর নাম হচ্ছে মাইসেলি। কি বলছি? তাহলে মাইসেলি তৈরি করবে কে? বলো, কে তৈরি করবে? 100 থেকে 170টি গ্লুকোজ অণু দ্বারা গঠিত সেলুলোজ তন্তু। বোঝা গেল? এইবারে চলে আসবো, তুমি দেখবে যে প্রায় 20টি মাইসেলি, কি বললাম লিখিও দিয়েছি আমি তো, 20টি মাইসেলি একে অপরের সঙ্গে যুক্ত হয়ে কি তৈরি করবে? 250 অ্যামস্ট্রং চওড়া কি তৈরি করবে? মাইক্রোফাইব্রিল। কি তৈরি করবে? মাইক্রোফাইব্রিল। এবারে অনেকগুলো মাইক্রোফাইব্রিল মিলে কি তৈরি করবে? মাইক্রোফাইব্রিল মিলিত কি তৈরি করবে? ম্যাক্রোফাইব্রিল। কি তৈরি করবে? ম্যাক্রোফাইব্রিল। আর এই ম্যাক্রোফাইব্রিলই হচ্ছে কোষ প্রাচীরের গঠনগত একক। তাহলে কোষ প্রাচীরের গঠনগত একক কি হলো? ম্যাক্রোফাইব্রিল। বোঝা গেল তো? এই ম্যাক্রোফাইব্রিলের মধ্যে তুমি কতগুলো গ্লুকোজ অণু দেখতে পাবে? প্রায় 5 লক্ষ গ্লুকোজ অণুকে তুমি ওখানে দেখতে পাবে। ক্লিয়ার? তাহলে বলো আমাকে একবারে তুমি যে রেখাচিত্র আকারে কেমন লিখবে? তাহলে প্রথমে কে হলো? গ্লুকোজ। কি বললাম? গ্লুকোজ থেকে কি তৈরি হবে? ঠিক, সেলুলোজ। সেলুলোজ থেকে কে হবে? একবারে সঠিক, মাইসেলি। তাহলে মাইসেলি থেকে কি হবে? মাইক্রোফাইব্রিল। মাইক্রোফাইব্রিল কি হবে? ম্যাক্রোফাইব্রিল। সেখানে কি হবে? কোষ প্রাচীর। তাহলে কোষ প্রাচীরের গঠনগত এককের নাম কি বললাম? ম্যাক্রোফাইব্রিল। ক্লিয়ার হয়ে গেল? এবারে চলে যাও কোষ পর্দাতে চলে যাব আমরা। কোষ প্রাচীর শেষ হলো, এবারে কোষ পর্দাতে যাব। কোষ পর্দায় যে লিখালাম, কি লিখিয়েছি কোষ পর্দায়? তরল মোজাইক মডেল। তাহলে আমরা এখন যাব কোষ পর্দা। কোষ পর্দার ইংরেজি নাম হচ্ছে সেল মেমব্রেন। অপর নাম কি? তাহলে প্লাজমা মেমব্রেন। সেল মেমব্রেনকে সঠিক কি বলবো? সিএম। প্লাজমা মেমব্রেন কি বলবো? চিফ মিনিস্টার, প্রাইম মিনিস্টার নয়, সেল মেমব্রেন আর হচ্ছে প্লাজমা মেমব্রেন। ওকে, এবারে কোষ পর্দার গঠন সংক্রান্ত অনেকগুলি মডেল আছে, তার মধ্যে আমাদের কোনটা পড়তে হবে?
বলো, তরল মোজাইক মডেল। কে দিয়েছিলেন তরল মোজাইক মডেলটা? সিঙ্গার এবং নিকলসন দিয়েছিলেন। ক্লিয়ার? এই সিঙ্গার আর নিকলসন যে দিয়েছিলেন, সেই যে মডেলটা অনুযায়ী কি বলা হচ্ছে, কোষ পর্দা হচ্ছে একটা তরল উপাদান, যার মধ্যে মোজাইক হিসাবে কে আছে, প্রোটিন গুলো রয়েছে। বোঝা গেছে কি বললাম? এইখানটাতে আমি একটু লক্ষ্য করব কি, যে কোষ পর্দার মধ্যে যে লিপিড অণুগুলো রয়েছে সেগুলোর কটা করে অংশ রয়েছে, কি কি অংশ রয়েছে? পোলার পার্ট আর নন পোলার পার্ট। তাহলে হেডটা কি হবে? পোলার, বাইরের দিকে এই যে গোল গোল গুলো আঁকছে আর নিচের দিকে টেল আঁকছে, দেখতে পাচ্ছ তো? তাহলে এইগুলোকে বলা হচ্ছে এক একটা লিপিডের অণু। কি বলছে এগুলাকে? লিপিডের অণু। তোমরা কিন্তু ছবিটা আঁকবে, লিপিডের অণু। তাহলে এই যে লিপিডের অণুগুলো দেখতে পাচ্ছ, সেই লিপিডের অণুগুলোর কি কি দেখতে পাচ্ছ? দুটি করে অংশ দেখতে পাচ্ছ, একটা করে তার হেড দেখতে পাচ্ছ। হ্যাঁ, ছবিটা আঁকতে হবে, সুন্দর করে ছবিটা আঁকবে, একবারে সিম্পল একটা ছবি আঁকবে। যে ছবিটা এঁকে দিচ্ছি ওই একবারে সিম্পল একটা ছবি আঁকো, খুব কঠিন আঁকার দরকার নেই, একবারে সিম্পল ছবি আঁকবে। বলো, এই দেখো, লক্ষ্য করো। তাহলে এই যে পার্টটা আমি একটা লিপিড অণুকে দেখাচ্ছি, একটা লিপিড অণুকে আমি যদি দেখাই তাহলে কি দেখবো? তাহলে এটাকে বলা হচ্ছে পোলার হেড, আর এটাকে বলা হচ্ছে নন পোলার টেল। তাহলে নন পোলারের আরো একটা নাম আছে হাইড্রোফোবিক, আর পোলারের আরেকটা নাম হচ্ছে হাইড্রোফিলিক। এবার লক্ষ্য করো, তাহলে এই দুটো হচ্ছে লিপিডের স্তর, আমরা লিখব লিপিডের স্তর। আর এই লিপিডের স্তরের মধ্যে লক্ষ্য করো এর ভিতরে কি থাকবে? প্রোটিন। আর এই প্রোটিনটার নাম হচ্ছে, ভালো করে দেখো, এই প্রোটিনটার নাম হচ্ছে ইন্ট্রিনজিক প্রোটিন। আর যে প্রোটিনগুলো উপরে থাকবে সেগুলোকে বলা হচ্ছে এক্সট্রিনজিক প্রোটিন। আমি ছবি এঁকে দেখাচ্ছি যেগুলো, সেগুলো হচ্ছে এক্সট্রিনজিক প্রোটিন। দেখো এইগুলোকে বলা হচ্ছে এক্সট্রিনজিক প্রোটিন, আর এইটাকে বলা হচ্ছে ইন্ট্রিনজিক প্রোটিন। এইবারে প্রশ্ন হচ্ছে লিপিড গুলো কোথায় থাকবে? দেখো, আর লিপিড বলছি, ভালো করে শোনো। কার্বোহাইড্রেট কোথায় থাকবে? আমি ছবি এঁকে দেখাচ্ছি। ভালো করে লক্ষ্য করো, এই যে দেখো আমি এগুলো এঁকেছি, এই পোর্শন গুলো দেখেছো, এই পোর্শন গুলো হচ্ছে সব কার্বোহাইড্রেট। কি বললাম? কার্বোহাইড্রেট। কার সঙ্গে যুক্ত আছে দেখো তো? প্রোটিনের সঙ্গে যুক্ত থাকতে পারে, আবার লিপিডের সঙ্গেও যুক্ত থাকতে পারে। ভালো করে মন দিয়ে শোনো, যদি প্রোটিনের সঙ্গে যুক্ত থাকে তখন আমরা কি বলবো? তাকে গ্লাইকোপ্রোটিন। আর লিপিডের সঙ্গে যুক্ত থাকলে কি বলবো? হ্যাঁ, সঠিক। তাহলে এটা লিখবো আমরা কার্বোহাইড্রেট। কার্বোহাইড্রেট। ভালো করে ছবিটা তুলে নাও। তরল মোজাইক মডেল, কোষ পর্দা তরল মোজাইক মডেল, এটাও তুলবে কিন্তু। পোলার হেড, পোলার বা এখানে লিখবে কি? হাইড্রোফিলিক, আর এটা হচ্ছে হাইড্রোফোবিক।